নমস্কার, আমি দেবায়ন সরকার। আবার আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি অ্যাওয়ারনেস ফর ইউথ উইথ ডক্টর দেবায়ন সরকারে। আশা করি আপনারা এই গরমে দাবদাহে ঠিক আছেন, সুস্থ আছেন। আমি জানি অনেকেরই এই ব্যাপারটা নিয়ে হিটটা নিয়ে অনেকটাই কষ্ট হচ্ছে। তাও আমি আশা করব সকলে এর মধ্যে ফ্লুইড ইনটেক ঠিক রেখেছেন এবং আপনাদের শরীর স্বাস্থ্য ঠিক আছে এবং আপনার পরিজনেরও শরীর ভালো আছে। আজকে আমি আরেকখানা অন্য মেন্টাল মডেল নিয়ে এসেছি। তাও তার আগে জাস্ট ফেল্ট লাইক সেইং সরি যে আমার মাঝখানে একটা সপ্তাহ একটুখানি বেশ বিজি ছিলাম, তার জন্য এর মধ্যে একটা ভিডিও টাইমলি মিস আউট হয়ে গেছে। কিন্তু আমি ভাবলাম যে আজকে আপনাদেরকে আরেকখানা মেন্টাল মডেলের সাথে পরিচিত করাই। সেটার নাম হচ্ছে গিয়ে রিসেন্সি বায়াস, বা কখনো কখনো ওটাকে অ্যান্টি রিসেন্সি বায়াস বলেও কন্ডিশনিং বা প্ল্যানিং করা যেতে পারে। তো লেটস গেট রাইট ইনটু ইট এবং ডিসকাস করা যাক যে এটার মানেটা কি। তো রিসেন্সি বায়াস তখন বলা হয় যখন কিনা আমরা খুব রিসেন্টলি ঘটে যাওয়া কোনো জিনিসকে বেশি ওয়েটেজ দিয়ে ফেলি আমাদের ডিসিশন মেকিংয়ের সময়। তো এটা আমরা কীরকমভাবে হতে পারে। একটা সিচুয়েশান এরকম দাঁড়াতে পারে যে আপনারা হয়তো যখন কোনো একটা মিউচুয়াল ফান্ড বা কোনো একটা ফান্ডে যখন ইনভেস্ট করতে যাচ্ছেন, তখন দেখছেন যে এটার রিসেন্ট পারফরমেন্স কী, লাস্ট 1 বছরে এটা কত ভালো পারফরমেন্স দিয়ে দিয়েছে। তার মধ্যে অনেকে একটুখানি যারা বিচক্ষণ হয় তারা কি করেন, তারা 3 বছরের পারফরমেন্স দেখেন, 5 বছরের পারফরমেন্স দেখে, বা এই মিউচুয়াল ফান্ডটা যে বছর ধরে রয়েছে সেটার পারফরমেন্স তারা দেখেন। এবং আরও যদি ডিটেলসে যেতে হয় তাহলে পরে হয়তো দেখবেন যে ফান্ড ম্যানেজার এর মধ্যে চেঞ্জ হয়েছে কিনা, এটার বেসিক প্রিন্সিপালসের মধ্যে কোনো চেঞ্জ হয়েছে কিনা, যে ধরে নিন হয়তো পারফর্ম খুব একটা ভালো করছিল না এবং তার জন্য কিছু ফান্ডামেন্টালস ওরা চেঞ্জ করে দিয়েছে, যার জন্য কিনা ফান্ডটা হয়তো রিসেন্টলি ভালো কাজ করেছে। আবার এটা এরকম হতে পারে যে গভর্নমেন্টের কোনো পলিসি চেঞ্জ, যেমন ধরে নিন সরকার ইনফ্লেশন যখন হতে থাকে তখন, বা মুদ্রাস্ফীতি যখন হতে থাকে তখন যেরকমভাবে প্রাইস যে কোনো জিনিসপত্রের যে ইন্টারেস্ট রেটটা বাড়িয়ে যেরকমভাবে মার্কেটটাকে কন্ট্রোল করার চেষ্টা করে যাতে জিনিসপত্রের দাম আর বেশি না বাড়ে, সেই রকম টাইপের কন্ট্রোলিং মেজার্স অ্যাপ্লাইড হয়েছিল কিনা, যার ফলে ইনফ্লেশন বেড়েছে বা কমেছে, বা সরি দ্য রিটার্নস অন ইনভেস্টমেন্ট এই মিউচুয়াল ফান্ডগুলোতে বেড়েছে বা কমেছে, সেটাকে মনিটর করাটাও খুব দরকার। আরেকটা ফ্যাক্টর যেটা কিনা ইন্টারেস্ট রেট ছাড়াও ম্যাটার করতে পারে, যে ধরে নিন ইনফ্লেশন, সেই সময় কি ইনফ্লেশনের জন্য জিনিসপত্রের দাম অনেকটাই বেশি ছিল, সেটার জন্য কি কোনো রকমভাবে কোনো কনজিউমারের অ্যাপ্রোচ টুয়ার্ডস দ্য প্রোডাক্ট কি চেঞ্জ হয়েছে, তার জন্য কি ওভারঅল কোম্পানিটা কি প্রফিট হয়েছে নাকি লস হয়েছে, সেটার ইম্প্যাক্ট এমএফটার পারফরমেন্স বা মিউচুয়াল ফান্ডটার পারফরমেন্সের ওপরে কীরকম হয়েছে। এই জিনিসপত্রগুলো ছোটো টাইম ফ্রেমে জেনারেলি জাজ করাটা খুবই মুশকিল, এবং আপনি এর জন্য দেখবেন যে কোনো মিউচুয়াল ফান্ডের যদি কিনা একখানা লং টার্ম পারফরমেন্স দেখেন, তাহলে পরে সেটা 20-25% বেশি জেনারেলি হবে না। অনেক সময় সেটা 10-20%-এর মধ্যেই থাকে। বাট যখন আপনি 1 বছরের পারফরমেন্স যখন আপনাকে বেশি করে দেখানো হয়, বা জাস্ট 3 বছরের পারফরমেন্স দেখানো হয়, তার মধ্যে অনেক সময় অনেক ডিটেলসগুলো লোকানো থাকে, যেটা কিনা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর থাকে। যেমন কোভিডের ঠিক পরে অনেকগুলো এমএফই অনেক বেশি রাইজ করেছে। তো আপনাকে যদি রেফারেন্স পয়েন্ট যেই সময় স্টার্ট করা হচ্ছে এই পার্সেন্টেজ রিটার্নসটা দেখানোর, সেটা যদি একটা লো টাইমে যদি সিলেক্ট করা হয়, তাহলে পরে ইজিলি আপনাকে একখানা খুব ভালো গ্রোথ রেট দেখানো সম্ভব। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গিয়ে রিসেন্সি বায়াসে আমরা আরেকটা যেটা ভুল করি, সেটা হচ্ছে গিয়ে দেখি যে কোন প্রফেশনে, মানে আমরা যখন আমাদের স্টুডেন্ট লাইফে থাকি, বা আমরা যখন আমাদের ছেলে মেয়েদের ক্যারিয়ার চয়েস করার দিকে ফোকাস করি, তখন অনেক সময় দেখি যে এই মুহূর্তে মার্কেটে কোন প্রফেশনটা খুব ভালো করছে। অনেকে হয়তো ভাবছে যে একটা প্রফেশনে গেলে পরে খুব ভালো পয়সা রোজগার করা যাবে, কিন্তু আপনি জানেন না যে আপনার ছেলে মেয়ের সেই প্রফেশনটার জন্য কারেক্ট অ্যাপটিটিউড রয়েছে কিনা, বা সে সেরকমভাবে ওই জিনিসটার জন্য যেই স্কিল সেটগুলো ডেভেলপ করা দরকার এফেক্টিভলি, অ্যাপার্ট ফ্রম দ্য বইয়ের জ্ঞান, সেটা সে সেরকমভাবে সেই সফট স্কিলগুলো বা সেই টেকনিকগুলো সে ভালো করে ইমপ্লিমেন্ট করতে পারবে কিনা লাইফে,
সেটা নিয়ে একখানা খুব ডাউটের জায়গা থেকে যায় যে ওই ফ্যাক্টরগুলোকে আমরা কনসিডারেশনে নিতে পারি না যখন কিনা আমরা একটা আর্লি এজে কোনো একটা বাচ্চার ক্যারিয়ার চয়েসেসগুলো নিয়ে প্ল্যান করি। যেমন ধরে নিন সিএ, লয়ার, অথবা যে ইভেন কোনো বিজনেস এন্টারপ্রিনারশিপ নিয়ে আজকাল খুব একটা হাইপ রয়েছে বাজারে, কিন্তু এই জিনিসটা বুঝতে হবে যে এন্টারপ্রিনারশিপে কিন্তু সকলে সাকসেসফুল হবে না, এবং প্রবাবলি only 1% অফ দ্য ভেঞ্চার্স আর গোয়িং, মানে ভেঞ্চারগুলো সাকসেসফুল হবে। তো এর জন্য আপনাকে খেয়াল রাখতে হবে যে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, মানে যেটাই এখন ট্রেন্ডে চলছে সেটাই যে সাকসেসফুল হবে তার কোনো মানে নেই। এবং সকলে, মানে ইভেন ধরে নিন চায়ের দোকানও, মানে আমাদের অ্যাসপিরেশনটা এরকম হলে হবে না যে সবকটা ব্যবসা করেই সেটাকে ইউনিকর্নে পৌঁছে দিতে হবে। আমাদের অ্যাসপিরেশনসটা এরকম হতে হবে যে আমার লোকাল হিট হলেই হলো, আমার এরকম ইনকাম আসলেই হলো যাতে কিনা আমি একটা ভালো লাইভলিহুড লিড করতে পারি। আমার তো পার্সোনালি মনে হয় খুব মিডল ক্লাস সেন্টিমেন্ট থেকে যদি আমি ভাবি, তাহলে পরে আমি তো ভাববো যে আমি যদি কোনো একটা ব্যবসা করি এবং সেটা যদি আমাকে আপ টু 20 লাখ বা সাম রেঞ্জে যদি আউটপুট দেয়, আই এম হ্যাপি এনাফ, কারণ তাহলে পরে আমায় জিএসটির ঝামেলাতে ঢুকতে হচ্ছে না। কিন্তু হ্যাঁ, যদি আমার বিজনেস অতটা গ্রো করে যে আমার জিএসটির ঝামেলায় ঢুকতে হচ্ছে, তো ওয়েল অ্যান্ড গুড, হোয়াই নট। বাট এই জিনিসটাকে একটুখানি মাথায় রাখার ব্যাপার রয়েছে যে এইরকম জায়গায় এখন মার্কেটে কোনটা চলছে সেটাই ধরলেই যে আপনি সাকসেস পেয়ে যাবেন তার কোনো মানে নেই। একটা লঙ্গার ট্রেন্ডে দেখতে হবে হুইচ কাইন্ড অফ বিজনেসেস হ্যাভ অলওয়েজ মেড সেন্স। সবসময়ই এরকম টাইপের বিজনেস কোনো একটা জায়গায় যদি সেটার জন্য যদি খুব স্ট্রং কম্পিটিশান না থাকে তাহলে পরে সাকসেসফুল হবে, এই জিনিসটাকে মাথায় রাখা দরকার। আবার কখনো কখনো একটা খুব কাছাকাছি কম্পিটিশান দিয়েও একজন আরেকজনকে পেস আউট করতে পারে বা ছাড়িয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে সেই বিজনেসটা কে চালাচ্ছে তার মাথার ওপর ডিপেন্ড করবে যে সে কীরকম ডিলস এনে পাশের কম্পিটিটরকে বিট করতে পারে। এটা একটা পয়েন্ট রইল। আরেকটা রিসেন্সি বায়াসের এক্সাম্পল আমরা দেখতে পারি যে অনেক সময় কোনো একটা এরোপ্লেন বা কোনো একখানা গাড়ির যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন সেই ব্র্যান্ডটাকে নিয়ে আমরা খুব বেশি কনসিয়াস হয়ে যাই। বা স্পাইস জেটের কোনো অ্যাক্সিডেন্ট হলে পরে আমরা ভাববো যে স্পাইস জেটে চড়বো না, অন্য কোনো প্লেনে চড়া ভালো। বা কোনো একখানা পার্টিকুলার ব্র্যান্ডের গাড়িতে যদি কোনো রকমভাবে আগুন লেগে গেল বা অ্যাক্সিডেন্ট হলো তখন ভাববো যে ও আচ্ছা এই গাড়িটার ডিফেক্ট রয়েছে, ওটা করবো না। আসলে কিন্তু এরকম ইভেন্ট, যেটা কিনা আমি আগেও বেস রেট নেগলেক্টে আমি ডিসকাস করেছি, এরকম ঘটনাগুলো প্রচণ্ডই নেগলিজিবল রেটে হয়ে থাকে এবং এগুলোকে নিয়ে অত বেশি কনসার্ন হওয়ার খুব একটা দরকার নেই। এবং রোড অ্যাক্সিডেন্ট, মানে রোডে চলতে চলতে ধাক্কা খাওয়ার চান্সেস আর ফার মোর হায়ার দ্যান আ ফ্লাইট অ্যাক্সিডেন্ট। তো এই জিনিসপত্রগুলোকে মাথায় রাখতে হবে। অনেক সময় দেখা যায় যে কোনো লোকেশানে প্লটস আর ডুইং ভেরি ওয়েল, মানে প্লট খুব তাড়াতাড়ি বিক্রি হচ্ছে এবং খুব মানে দামও খুব তাড়াতাড়ি চড়ে যাচ্ছে, অথচ ফ্ল্যাট সেরকমভাবে বিক্রি হচ্ছে না। আবার কোথাও দেখা যাচ্ছে ফ্ল্যাটটা সেরকমভাবে বিক্রি হচ্ছে। তো এগুলোর মধ্যেও কিন্তু অনেক সময় গভর্নমেন্টের পুশপুলগুলো কাজ করে। গভর্নমেন্ট হয়তো অনেক জায়গায় ট্যাক্সটা রিডিউস করে দিয়েছে বা রেজিস্ট্রেশন কস্ট রিডিউস করে দিয়েছে, তখন সেই জায়গাটায় রিয়েল এস্টেটে হঠাৎ করে মানে আগুন লেগে যায়, মানে খুব তাড়াতাড়ি জিনিসপত্রের দাম বাড়ে এবং খুব তাড়াতাড়ি বিক্রিও হয়ে যেতে থাকে। কোনো জায়গায় গভর্নমেন্ট একখানা মানে সেখানটাতে লোকজনের আগমন এবং রেসিডেন্স বাড়ানোর চেষ্টা করে, তখন সেই জায়গাগুলোতে যেই পলিসিসগুলো অ্যাপ্লাই করা হয় সেটার জন্য সেই জায়গাকার পপুলেশন গ্রোথ এবং ইনভেস্টমেন্ট গ্রোথটা আসে। সেই জিনিসপত্রগুলো গভর্নমেন্টের পলিসির ভিত্তিতে কিন্তু চেঞ্জ হয়ে যায়। গভর্নমেন্ট অনেক সময় এই ডিলগুলো নিয়ে খুব অল্প সময়ের জন্যই আসে, ফর আ লং টার্ম সেই জিনিসটাতে আসে না। এবার আপনি যদি আবার ফ্ল্যাট কেনার কথা ভাবেন তাহলে পরেও সেখানটাতে আরেকটা কি পয়েন্ট চলে আসবে যে ফ্ল্যাটের জন্য কোন টেকনোলজি ইউজ করা হয়েছে, সাপ্লায়ার ঠিক মানে যে কিনা বিল্ডার সে ঠিকঠাক টাইমে আপনার ওটাকে আপনাকে ডেলিভার করছে কিনা প্রজেক্টগুলো, সেই রেপুটেশনটা কীরকম রয়েছে, লোকেশানটা কি প্রাইম কিনা, সেটার থেকে অফিস যাওয়ার ডিস্টেন্সেস এটসেট্রা কীরকম, তারপরে হচ্ছে গিয়ে পেমেন্ট প্ল্যানটা কীরকম, বেশিরভাগ লোক সেটাকে অ্যাফোর্ড করতে পারছে কিনা, এই অনেকগুলো ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করে আলটিমেটলি কোন জিনিসটা ভালো করছে সেটা দেখা যায়। কিন্তু আপনি যখন আপনার নিজের ইউটিলিটি কোনটায় সেইটা মাথার মধ্যে রাখতে হবে। কেউ যদি ভাবেন যে ফ্ল্যাট কিনলেই আমার ইউটিলিটি, সেখানে আপনি প্লটের পেছনে
পয়সা নষ্ট করতে যাবেন না। ইভেন মানে এটা নিয়ে আরও ডিটেলে কথা বলা যেতে পারে, এবং সেগুলোর ফ্যামিলি অ্যাসেট রিস্ট্রাকচারিং কীরকমভাবে করতে হয় সেটা নিয়ে আমি পরবর্তীকালে আবার ভিডিও বানাবো, সেটা তখন আমি আরও ডিটেলে জিজ্ঞাসা করব। তো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এই জিনিসটা মাথার মধ্যে রাখতে হবে যে যেটাকে না বলে রিয়ার ভিউ ইনভেস্টমেন্ট, যেটা হয় যে পাস্ট ট্রেন্ড, মানে এমএফের বা মিউচুয়াল ফান্ডসের ক্ষেত্রে একটা জিনিস তো বলা হয় যে পাস্ট ট্রেন্ডস আর নট প্রেডিক্টিভ অ্যাবাউট দ্য ফিউচার, মানে আগে যা হয়েছে নট নেসেসারিলি আগেও সামনে গিয়েও তাই হবে। এই জিনিসটা যেমন মাথায় রাখতে হবে, সেরকমভাবেই আরেকটা জিনিসও যেটা মাথায় রাখা দরকার সেটা হচ্ছে যে আপনি ধরে নিন একটা টাকার অঙ্ক দিয়ে আজকে কোনো একটা জিনিস কিনছেন, সেই জিনিসটাকে আপনি যাতে এরকমভাবে না ভাবেন যে জাস্ট লেটলি এটা খুব ভালো করেছে বলে, সেটার যদি আগেও যদি কোনো ট্রেন্ড থেকে থাকে যে মার্কেট কন্ডিশনস এরকম টাইপের হলে পরে এই রকম অ্যাসেট ভালো করে, তাহলে পরেই আপনি সেরকম টাইপের ডিসিশনগুলো নেবেন কোনো একটা জিনিস কেনার বা কোনো একটা অ্যাসেট ক্লাস কেনার নিজের পোর্টফোলিওতে ইনকর্পোরেট করার জন্য। তো রিসেন্সি বায়াসটা যদি আমি ইনভেস্টমেন্ট থেকে যদি বেরিয়ে আসি বা এরকম অ্যাক্সিডেন্ট বা এইরকম অ্যাসপেক্ট থেকে বেরিয়ে আসি, তাহলে পরে খুব শর্টে এটার কতগুলো আদার ইমপ্লিকেশনসও রয়েছে। যেমন ধরে নিন রিসেন্সি বায়াসটা আমরা অনেক সময় আমাদের বিহেভিয়ারাল বা ব্যবহারিক চিন্তাভাবনাতেও অনেক সময় ইউজ করি। যখন দেখবেন হয়তো এটা একটা ফানি ইনসিডেন্টের মতনই শোনাবে যে হয়তো দেখা যাচ্ছে যে কেউ ধরে নিন কখনো একটা প্রমোশন এক্সপেক্ট করছে, তো তখন সে তার হায়ার অথরিটির ওপর তৈলমর্দনটা হঠাৎ করে বাড়িয়ে দেয়। বেসিক্যালি বাংলা কথায় হচ্ছে গিয়ে বাটার, মানে সিম্পল ইংলিশে বাটারিংটা হঠাৎ করে বাড়িয়ে দেয় বা এরকম কিছু করে। তো আপনার মাথার মধ্যে হয়তো থেকে গেল যে ও আচ্ছা, এ তো আমার জন্য খুব ভালো ভালো জিনিসপত্র করছিল, আমাকে গিফট টিফট দিচ্ছিল, হয়তো রিভিউটা লেখার সময় একটুখানি ভালো কিছু লিখে দিই। এরকম টাইপের মাথাতেও মানুষের কাজ করে, যেই জিনিসটা কিনা রিসেন্সি বায়াস, মানে রিসেন্টলি কিছু ফেভার্স করে সে একটা বড় ফেভার আপনার থেকে এক্সট্র্যাক্ট করার চেষ্টা করে। অথচ আপনি যদি ভাবেন যে দেখি তো লাস্ট 5 বছর ধরে এর বিহেভিয়ারটা কীরকম ছিল, তখন হয়তো দেখা যাবে যে দ্যাট পারসন ওয়াজ বেসিক্যালি ভেরি অ্যারোগেন্ট, অর মানে খুব একটা ভালো ব্যবহার হয়তো আপনার সাথে করেনি। তো জাস্ট রিসেন্টলি কিছু হচ্ছে বলে সেটার উপরে বেস করে কোনো রকম ডিসিশন ইন দ্য লঙ্গার টার্ম না নেওয়াটাই সাজেস্টেড, ঠিক আছে? এবং আবার কোনো ক্ষেত্রে যদি কোনো প্রিন্সিপাল যদি রিপিটেডলি কাজ করে থাকে, তখন আপনাকে বুঝতে হবে যে রিসেন্সি বায়াসের অ্যাডভান্টেজটা কখন নিতে হবে, বা লোকের রিসেন্সি বায়াসটাকে কীভাবে নিজের অ্যাডভান্টেজে নিয়ে আসতে হবে। তো ধরে নিন আপনি জানেন যে কোনো একটা কারেন্সি, ধরে নিন ইন্ডিয়ান কারেন্সি এখন কোয়াইট উইক রয়েছে, ইউএস ডলারের এগেনস্টে এখন সব থেকে লোয়েস্ট ভ্যালু আছে ইন হিস্ট্রি, 83.5-এর কাছাকাছি আছে বোধহয়। তো আপনি সেক্ষেত্রে যেটা বুঝতে পারছেন যে ইন্ডিয়ান কারেন্সির যে ভ্যালুটা বেশ কম রয়েছে। তো আপনি সেটার জন্য কি করতে পারেন, আপনি যখনই দেখলেন এই ট্রেন্ডটা দেখা যাচ্ছে, তখন আপনি আপনার টাকাটাকে কোনো এরকম অ্যাসেটে রাখলেন যেই অ্যাসেটটার ডেপ্রিসিয়েবিলিটি বা মানে সেটার ভ্যালুটা কমে যাওয়ার চান্সেস খুব একটা বেশি নেই। তো আপনি চাইলে পরে এই রিসেন্সি বায়াস অফ পিপল, মানে জেনারেলি পপুলেশনটার, সেটাকে ইউজ করে আপনি যেটা করতে পারেন, আপনি আগে থেকে ওই অ্যাসেট ক্লাসটাতে ইনভেস্ট করে রাখতে পারেন। তারপরে যখন ডিম্যান্ডটা বাড়বে তখন তো জিনিসটার দাম বাড়বে, তো সেই রকমভাবে আপনারও যেই অ্যাসেটটা আপনি কিনেছেন সেইটার অঙ্কগত মূল্যটা ধীরে ধীরে বাড়তে থাকবে। মানে যেই টাকাটার ভ্যালু মানে দিয়ে আপনি কিনেছিলেন, আপনি হয়তো অনেক কম টাকায় এই জিনিসটা কিনে নিয়েছেন, কারণ আপনি মার্কেটের থেকে আগে ওই ট্রেন্ডটাকে বুঝতে পেরে আপনি আগের থেকে কিনে নিয়েছিলেন বলে। তো আশা করি এই আইডিয়াটাও আপনাদের খুব ভালো লেগে থাকবে। আমি চাইবো যে আপনারা যারা আমার ভিডিওটা শুনছেন তারা স্পেসিফিক্যালি যদি অল্প বয়সের ইউথদেরকে যদি এই জিনিসপত্রগুলোকে পাঠান, এবং যদি তাদেরকেও যদি এই মেন্টাল মডেলসগুলোর সাথে হ্যাবিচুয়েটেড হতে বা
পরিচিত হতে যদি সাহায্য করেন তাহলে পরে খুব ভালো হয়, কারণ এগুলো সত্যি অনেক মানুষকেই হেল্প করতে পারে। আমিও ধীরে ধীরে চেষ্টা করছি যে আমার বলার পদ্ধতিটাকে আরও রিফাইন করতে, যাতে কিনা আমি আরও কনসাইজ ওয়েতে জিনিসপত্রগুলোকে আপনাদের কাছে তুলে ধরতে পারি। এবং রিয়েলি এই চ্যানেলটার গোলই হচ্ছে যে আরও যতজনের কাছে পৌঁছে গিয়ে তাদেরকে ডিসিশন মেকিংয়ে আরও বেশি ফ্লুইড এবং কনফিউশন থেকে বের করে আনার জন্য, ক্ল্যারিটি দেওয়ার জন্য। তো আশা করি আপনারা যারা আমার সাবস্ক্রাইবার্স তারা আরও লোকজনকে এই চ্যানেলটার সাথে ইন্ট্রোডিউস করে আমার এই মিশনটাতে সাহায্য করবেন। আমি এই অনুরোধ, এবং আপনাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে পরে কাইন্ডলি লাইক করবেন এবং কমেন্টও করবেন যে কোনো জায়গাটায় যদি কোনো রকম কনফিউশন থেকে যায় তাহলে পরেও আমাকে জানান যে কীরকম টাইপের কনফিউশন থেকে যাচ্ছে, আমি কীরকমভাবে আরেকটা পাল্টা ভিডিও দিয়ে সেই কনফিউশনটাকে ক্লিয়ার করতে পারি, আরও একটুখানি লুসিড কোনো একটা এক্সাম্পল দিয়ে। তাহলে পরে সেই জিনিসটাতে আমি নিশ্চয়ই আগ্রহী থাকব, এবং এই এক্সপেকটেশনটার সাথে আজকের ভিডিওটা আমি শেষ করলাম। ধন্যবাদ, থ্যাংক ইউ।